আসসালামু আলাইকুম দাখিল এবং আলিমের শিক্ষার্থীবৃন্দ, আজকে শুরু করছি তাহাকিক ইস পানি পানি সিরিজের ষষ্ঠ ক্লাস তথা এপিসোড 6। আজকের ক্লাসে আমরা তাহাকিকের একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট তথা মানা, তাহাকিকের শাব্দিক অর্থ করব। আমরা আজকে মানা তথা এই টপিকটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো এই টপিকটি আলোচনা করতে গিয়ে আমরা তাহাকিকের অন্যান্য যে পয়েন্টগুলো আমরা ইতিমধ্যে ক্লাস নিয়েছি, যেমন আমরা অলরেডি সিগা কমপ্লিট করেছি, আমরা বহস কমপ্লিট করেছি, আমরা মাদ্দা কমপ্লিট করেছি, জিন্স কমপ্লিট করেছি। যাদের এই সিগা বাহাস মাদ্দা এবং জিন্স সমস্যা আছে বা জিন্সের এই ক্লাসগুলো, এই টপিকের ক্লাসগুলো যারা এখনও করেননি তাদের আমরা প্লেলিস্ট দিয়ে দিব। প্লেলিস্টের মধ্যে থেকে ক্লাসগুলো আগে করে আসতে হবে এবং সূত্রগুলো ভালো করে বুঝে আসতে হবে। মাজি এবং মুজারের সূত্রগুলো ভালো করে বোঝার পরেই আপনি আজকের ক্লাসটা করবেন। আজকের ক্লাসটি হচ্ছে এপিসোড 6। এর আগে 5টা এপিসোড শেষ হয়েছে, সেই 5টা এপিসোড করার পরেই আপনারা এই এপিসোড 6-এ তথা আজকের ক্লাসে আসবেন। তো আজকের ক্লাসে মূলত আমরা মানা তথা তাহাকিকের যে শব্দটা আমরা করব, সেই শব্দটার অর্থ কী হবে সেটা আমরা নির্ণয় করা বা বের করার চেষ্টা করব। তবে আজকে আমি একটু রিপিট ক্লাসও করব। তার মানে হচ্ছে যেই 4টা পয়েন্ট আমরা ইতিমধ্যে শিখেছি, ক্লাস করেছি, সেগুলো আমরা আনসার করার ট্রাই করব, যাতে করে আমাদের পিছনে পড়াটা একটু রিভিশন মতো হয়ে যায়। তো ঠিক আছে, আজকের ক্লাস তাহাকিক ইস পানি পানি এপিসোড 6 তথা 6 নম্বর পার্ট। তো আমি একটা শব্দ নিয়েছি তাহাকিক করার জন্য। শব্দটি হচ্ছে ফাকিহু। শব্দটি হচ্ছে ফাকিহু। এই শব্দটা আমরা তাহাকিক করব। তাহাকিকের যে পয়েন্টগুলো আমরা পারি, ইতিমধ্যে ক্লাস হয়েছে, সেই পয়েন্টগুলোও করব এবং আজকের যে আমাদের টপিক মানা, এইটাও আমরা করব। তাহলে ইতিমধ্যে যেই টপিকগুলো আমরা শিখেছি, যে পয়েন্টগুলো আমরা শিখছি, সেগুলোও করব। সেগুলো করে দেখব আমাদের পেছনে পড়া ঠিক আছে কিনা, শিখছি কিনা, আমরা বুঝতে পেরেছি কিনা, এবং আজকে যে পয়েন্টটা রয়েছে মানা, সেটাও আমরা করে দেখব। তো ঠিক আছে, ফাকিহু। আমরা প্রথমে কি করব? প্রথমে আমরা সিগা নির্ণয় করব। সিগা নির্ণয় করার জন্য কি করতে হবে? সূত্র পড়তে হবে। প্রথমে যেটা করতে হবে, আমাদেরকে দেখতে হবে যে এই শব্দটা কোথায় আছে, মাজি নাকি মুজারে। মাজি নাকি মুজারে। শব্দটা কি মুজারাতে আছে? না। কিসে আছে? মাজিতে আছে। এটা কেমনে বুঝবেন? আগে কিন্তু আলোচনা হয়েছে। এরপর আমি আজকে রিপিট করছি, সেটা হচ্ছে এই, কোনো শব্দের শুরুতে যদি আলিফ তা ইয়া নুন, এগুলো হচ্ছে মুজারের আলামত, আলামতে মুজারি। যদি কোনো শব্দের শুরুতে আলিফ তা ইয়া নুন থাকে, তাহলে ওই শব্দটা মুজারা হওয়ার সম্ভাবনা থাকে। সম্ভাবনা থাকে 80%। ঠিক আছে, বাকি যদি আমাদের সূত্র মিলে তাহলে বাকি 20% কনফিউশন ক্লোজ হয়ে যাবে। তার মানে আপনাকে পিছনের যে ক্লাসগুলো হয়েছে এপিসোড 1 থেকে এপিসোড 5, এটা আপনাকে ভালো করে আসতে হবে। তো শব্দটা কি নয়? মুজারে নয়। কারণ মুজারের যে আলামত, মুজারে হতে হলে শব্দ শুরু হতে হবে কী দিয়ে? আলিফ তা ইয়ানুন দিয়ে। তো আলিফ তা ইয়ানুন দিয়ে কি শব্দ শুরু হয়েছে? হয় নাই। সুতরাং শব্দটা মুজারে নয়। এবার আমরা দেখব মাজি কিনা। মাজির সূত্রগুলো কি সবার আশা করছি মনে আছে। জবর আলিফ ওয়া আলিফ, তা সাকিন তা আলিফ নুন জবর, তা তুমা তুম, তি তুমা তুন্না, তু না। এটা হচ্ছে মাজির সূত্র। মাজির শব্দের শেষ, যদি কোনো শব্দের শেষে এই শব্দের অংশগুলো বা এই আলামতগুলো থাকে, তাহলে এইটা মাজি বলে গণ্য হবে। তো আমরা যদি শব্দের শেষ ফোকাস করি, শব্দের শেষে লক্ষ্য করি, আমরা কি পাচ্ছি? ওয়াও আলিফ। শব্দের শেষে কি আছে? ওয়াও আলিফ। তাহলে আমরা সূত্র পড়ি, জবর আলিফ ওয়াও আলিফ। ব্যাস, আমরা শব্দটা পেয়ে গেলাম। শব্দটা এইখানে আছে। অবশ্যই আমরা কলম দিয়ে বা যে কোনো কায়দায় এখানে মার্কিং করব, চিহ্ন দিব। ঠিক আছে, শব্দটা এইখানে আছে, আমার শব্দটা এখানে থাকলো। এবার আমরা কি পড়ব? সিগা পড়ব। সিগা পড়তে হলে প্রথম কি পড়তে হয়? বচন পড়তে হয়। এক বচন, দ্বিবচন, বহু বচন। আরবিতে পড়ি, ওয়াহেদ তাসনিয়া জমা, ওয়াহেদ তাসনিয়া জমা, ওয়াহেদ তাসনিয়া জমা, ওয়াহেদ তাসনিয়া জমা, ওয়াহেদ জমা। সবগুলো তো আমার পড়ার দরকার নাই, আমার এই আঙুলের শব্দটা আছে এইখানে। তাহলে ওয়াহেদ তাসনিয়া জমা, যেহেতু এই করের মধ্যে শব্দটা আছে এবং সেটা কি? জমা। তাহলে ওয়াহেদ তাসনিয়া জমা, তাহলে আমরা কি লিখব? জমা লিখব। আশা করছি আগের ক্লাসগুলো করে এসেছেন, তাহলে এখানে সমস্যা হওয়ার কথা না। লিখলাম জমা। তাহলে আমার এক কর পড়া শেষ। এবার কি পড়বো? এক আঙুল করে পড়বো। মুজাক্কার মুয়ান্নাস, মুজাক্কার মুয়ান্নাস মুতাকাল্লিম। তাহলে এইটা কি? এই পুরো আঙুলটা কি? মুজাক্কার। এই আঙুলটা মুজাক্কার, এর এই আঙুলের এই অংশের মধ্যে আমার শব্দটা আছে। যেহেতু পুরো আঙুলটাই মুজাক্কার, তাহলে এই আঙুলটা মুজাক্কার হওয়ার কারণে আমাদের শব্দটা কোথায় আছে? মুজাক্কারে আছে। কারণ মুজাক্কার পড়ার সিস্টেম কি? এক আঙুল পড়ার সিস্টেম কি? মুজাক্কার মুয়ান্নাস মুতাকাল্লিম। তাহলে এই আঙুলটা কি? মুজাক্কার। তাহলে আমরা কি লিখব? মুজাক্কার। মুজাক্কার। জমা মুজাক্কার লিখলাম। ঠিক আছে, জমা মুজাক্কার। তাহলে এক কর পড়লাম, এক আঙুল পড়লাম। এবার কি পড়বো? দুই আঙুল। এই দুই আঙুল হচ্ছে আলাদা, এই দুই আঙুল আলাদা, এই এক আঙুল আলাদা। তাহলে এই দুই আঙুল কি? সেতারা গায়েব। এই দুই আঙুল কি? সেতারা গায়েব। এই দুই আঙুল
তুমি তোমরা হাজের, এটা আমি আমরা মোতাকাল্লিম। তাহলে শব্দটা আছে কোন দুই আঙুলের মধ্যে? এই দুই আঙুলের মধ্যে আছে, তার মানে সে তারা গায়েবের মধ্যে আছে। তাহলে আমরা কি লিখব? গায়েব, গইন হামজা বা, সে তারা গায়েব। তাহলে সিগা ক্লিয়ার, ঠিক আছে? জমা মুজাক্কার গায়েব, জমা মুজাক্কার গায়েব। ফাকিহু এই শব্দটার সিগা হচ্ছে জমা মুজাক্কার গায়েব। যাদের সিগা সংক্রান্ত সমস্যা আছে তারা এপিসোড 1 দেখতে পারেন, এপিসোড 4 দেখতে পারেন, ঠিক আছে? সিগা সংক্রান্ত আলোচনা সেখানে করা আছে। এবার আমরা কি করব? বাহাস। বাহাস কিন্তু আমরা এপিসোড 5 এ বাহাসের ক্লাস করেছিলাম, ঠিক আছে? বাহাস নির্ণয় করতে হলে আমরা প্রথম কি করব? দেখব শব্দটা অ্যাফার্মেটিভ নাকি নেগেটিভ, শব্দটা অ্যাফার্মেটিভ নাকি নেগেটিভ। যারাও ক্লাস করেছেন এপিসোড 1 থেকে 5 তারা আবার প্র্যাকটিস করবেন, আবার পিছনের ক্লাসগুলো ব্যাক করে দেখে আসবেন। তাহলে এখন আমরা কি করব? 2 নম্বর পয়েন্ট, তাহকিকের বাহাস নির্ণয় করব। তাহলে বাহাস নির্ণয় করতে হলে কী করতে হয়? প্রথমেই কী করতে হয়? শব্দটা কি অ্যাফার্মেটিভ নাকি নেগেটিভ সেটা দেখতে হয়। যদি শব্দের আগে লা, মা, তাই না, লা, মা, লাম, লান যদি এগুলা থাকে তাহলে সেটা কি হবে? নেগেটিভ। তাহলে কি লিখব? মানফি বা নফি, মানফি বা নফি, মানফি বা নফি। কিন্তু শব্দের আগে কিন্তু লা, মা, লাম, লান এগুলো নাই, তাহলে কি নফি হবে? না। নফি না হলে কি হবে? ইসবাত বা মুসবাত। তাহলে আমরা কি লিখব? ইসবাত। আমার অ্যারাবিক হাতের লেখা ভালো না, কারণ আমি অনেক দিন অ্যারাবিক লাইনে ছিলাম না, ঠিক আছে? যেহেতু আমরা জেনারেল লাইনে ছিলাম দীর্ঘদিন যাবত, এই জন্য অ্যারাবিক হাতের লেখা ভালো না আমার, ঠিক আছে? ইসবাত, আলিফ সা বা আলিফ তা, ইসবাত। কেন ইসবাত লিখলাম? কারণ এরা মুসবাত না, ই না, নফি না, ঠিক আছে? নফি না কারণ কি? মা, লা, লাম, লান এগুলো দিয়ে শুরু হয় নাই। বাহাসের ক্লাস কিন্তু এপিসোড 5 এ আছে, আপনারা করে আসবেন। তাহলে প্রথমে কি দেখলাম? শব্দটা হচ্ছে ইসবাত, মানে হ্যাঁ বোধক। এবার কি দেখব? শব্দটা কি কোন ফেলে আছে, কোন কালে আছে বা কোন ফেলে আছে? এটা তো অবশ্যই ফেল। বলেন তো কি ফেল? যেই সূত্র মিলছে সেই ফেল। এটা কোন সূত্রে মিলছে? ফেলে মাজি। তাহলে এখানে কি লিখব? ফেলে মাজি। আমাদের যেই সূত্রে মিলবে আমরা সেই সূত্র লিখব, তাহলে ফেলে মাজি। ইসবাত ফেলে মাজি। এবার দেখব মুতলাক নাকি মুকাইদ, মুতলাক নাকি মুকাইদ। যদি শব্দের আগে কদ, লা আল্লাহ, লা আল্লামা, লাইতামা, ঠিক আছে, যদি এগুলো থাকে তাহলে কি হয়? মুকাইদ হয়, না থাকলে মুতলাক হয়। তাহলে এগুলো তো নাই। শব্দের শুরুতে কদ, মা, লা আল্লাহ, লা আল্লামা, লাইতামা এগুলো কি আছে? নাই। লাকিন্না এগুলো নাই, তাহলে কি হবে? শব্দটা মুতলাক হবে। যদি এগুলো থাকতো তাহলে মুকাইদ হতো, যেহেতু এগুলো নাই তাহলে কি হবে? মুতলাক, ঠিক আছে? তাহলে ইসবাত ফেলে মাঝি মুতলাক। এইবার কি থাকলো? মারুফ নাকি মাজহুল। যদি শব্দটার প্রথম অক্ষর জবর অথবা জের হয় তাহলে মারুফ, আর পেশ হলে মাজহুল। যদি মাঝির এই শব্দটা, যে শব্দটা আমরা এখানে তাহকিক করছি, যদি এই শব্দের প্রথম অক্ষরে যদি জবর অথবা জের থাকে তাহলে মারুফ হবে, আর পেশ থাকলে মাজহুল। তাহলে কি আছে? জবর, তাহলে কি হবে? মারুফ। জি, আশা করছি ক্লিয়ার। তবে আরেকটু ক্লিয়ার করতে হলে বাহাসের ক্লাসটা আপনাকে আলাদা করে করতে হবে, সিগা ক্লিয়ার করতে হলে সিগার ক্লাসটা আলাদা করে করতে হবে। আমরা কিন্তু এগুলো আগের ক্লাসটা রিপিট করছি, দেখতেছি আমরা রিপিট করে বা আমরা সলভ করতে পারি কিনা, একটু প্র্যাকটিস করতেছি। তো ঠিক আছে, আমরা সিগা এবং বাহাসের ক্লাস করছিলাম, সেটা রিপিট করলাম, এই শব্দ দিয়ে প্র্যাকটিস করলাম। এবার আসেন মাদ্দা। মাদ্দা বের করার সিস্টেম কি? মাদ্দা বের করতে হলে আমাদের কি হতে হবে? স্বার্থপর হতে হবে। মাদ্দা বের করতে হলে আমাদের কি হতে হবে? স্বার্থপর হতে হবে। স্বার্থপর হওয়া মানে যেইটা দিয়ে চিনব সেটাকে বাদ দিব, মানে যার মাধ্যমে সাহায্য পাবো তাকেই বাদ দিব। তাহলে সাহায্য পেয়েছি, চিনতে পেরেছি, শব্দটাতে মাঝিতে আছে এবং এইখানে আছে। আমরা সূত্র বের করে দেখলাম যে শব্দটা মাঝিতে আছে এবং এইখানে আছে। তো শব্দটা যে মাঝিতে আছে এবং এখানে আছে এটা আমরা কার মাধ্যমে চিনছিলাম? ওয়াও আলিফের মাধ্যমে চিনছিলাম। কারণ জবর আলিফ ওয়াও আলিফ, এই যে শব্দটা এখানে আছে চিনতে পারছি কার মাধ্যমে? ওয়াও আলিফের মাধ্যমে। এই ওয়াও আলিফের মাধ্যমে চিনছি, ওয়াও আলিফকে বাদ দিয়ে দিব, আমরা স্বার্থপর হয়ে যাবে এখানে। ওয়াও আলিফ বাদ, যা দিয়ে চিনছি সেটা বাদ, চিনছি ওয়াও আলিফ দিয়ে, ওয়াও আলিফ বাদ। এবার যা দিয়ে চিনছি সেটা বাদ দেওয়ার পরে, মানে স্বার্থপর হওয়ার পরে যদি দেখেন 3টা অক্ষর আছে তাহলে ওই 3টা অক্ষরই মাদ্দা। মাদ্দা মানে মূল অক্ষর। আর যদি 4টা অক্ষর থাকে সেটাও মাদ্দা হতে পারে, কিন্তু 3টা বা 4টার অধিক অক্ষর থাকলে সেটা কাটতে হয়। যারা মাদ্দার ক্লাস করতে চান তারা এপিসোড 2 করে আসবেন। আমি আর বিস্তারিত আলোচনা করছি না, ভিডিও অনেক লং হয়ে যাবে। তো আমরা যখন এই যা দিয়ে চিনছিলাম, ওয়া আলিফ দিয়ে চিনছিলাম, ওয়া আলিফ যখন বাদ দিয়েছি তখন কি থাকছে? ফা, কফ, হা। তাহলে অক্ষর আছে কয়টা? 3টা।
তাহলে তিনটাই মাদ্দা হবে। তাহলে মাদ্দা কি হবে? ফা কফ হা। এবার জিন্স, জিন্সের ক্লাস কয় নম্বর এপিসোড? এপিসোড 3। জিন্সের ক্লাস কত? এপিসোড 3। এপিসোড 3তে জিন্স একেবারে ক্লিয়ার করে, কনসেপ্ট ক্লিয়ার করে দেওয়া হয়েছে। ঠিক আছে, এখানে জিন্স কি হবে? যারা ক্লাস করেছেন আমার আগে তারা সবাই জানেন জিন্স কি হবে? সহি হবে। জিন্স কি হবে? সোয়াদ হা ইয়া হা, সহি। সোয়াদ হা ইয়া হা, সহি, জিন্স সহি। তো আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে মানা। আমাদের আজকের এপিসোড 6-এর যে টপিক, আলোচ্য বিষয়, এজেন্ডা, সেটা হচ্ছে মানা, অর্থ বের করা। অর্থ বের করার জন্য আমি টেকনিক তৈরি করেছি। জানেন যে আমি সকল কিছু টেকনিক দিয়ে করা, শুধু অ্যারাবিক না, ইংরেজি বলেন, ম্যাথমেটিক্স বলেন, প্রত্যেকটা জিনিস আমি টেকনিক আকারে পড়ানোর চেষ্টা করি। তো এখন আমরা অর্থ বের করব টেকনিকের মাধ্যমে। ঠিক আছে, দেখেন টেকনিকের মাধ্যমে করি। এই সিগা দিয়ে আমরা অর্থ বের করব। কি দিয়ে? সিগা দিয়ে অর্থ বের করব। ঠিক আছে, সিগার মাধ্যমেই অর্থ বের করব। আসেন আগে পেছন দিক থেকে আসেন। গায়েব, বলেন তো গায়েব মানে কি? এই দুইটা গায়েব। তাহলে গায়েবে কি আছে? সে তারা গায়েব। এই দুইটা সে তারা গায়েব, এই দুইটা তুমি তোমরা হাজের, এটা আমি আমরা মোতাকাল্লিম। তাহলে সে তারা গায়েব, যেহেতু শব্দটা এই দুইটার মধ্যে আছে তাহলে সে বা তারা হবে। গায়েবের পরিবর্তে সে বা তারা, তাহলে এখান থেকে কে আসবে? সে অথবা তারা আসবে। এবার যদি এক বচন হয় তাহলে সে আসবে, তাই না? আর যদি একের অধিক হয়, দ্বিবচন বহু বচন হয়, তাহলে কি হবে? তারা আসবে। এক বচন হলে সে, আর বহু বচন হলে, দ্বিবচন হলে তারা। তাহলে এখানে কি? জামা মানে কি? বহু বচন না? জামা কি? অনেক সংখ্যা বোঝাচ্ছে, একের অধিক বোঝাচ্ছে, বহু বচন বোঝাচ্ছে। তাহলে সে নাকি তারা? এখানে তো গায়েব। গায়েব মানে কি? সে বা তারা। গায়েব কার মধ্যে আছে? সে বা তারা। আমরা এটাকে কি বলি? সে তারা গায়েব। তার মানে সে বা তারা গায়েব। এখন এই যে সে তারা গায়েব, তাহলে সে অথবা গায়েবের যে কোনো একটা অর্থের মধ্যে আসবে। এবার আমরা কি সে নিব নাকি গায়েব নিব? এটা পিক করবো কিভাবে? সে নেব নাকি তারা নিব? এইখানে আমরা দেখব বচনটা কি, অহেদ, তাসনিয়া নাকি জামা। যদি অহেদ হয় তাহলে সে একজনকে বোঝাবে, আর যদি দ্বিবচন বা বহু বচন হয়, একের অধিককে বোঝায়, তাহলে কি হবে? তারা হবে। তাহলে যেহেতু এখানে বচন রয়েছে কি? জমা, বহু বচন, তাহলে কি হবে? আমরা লিখবো হচ্ছে তারা। কি লিখলাম? তারা। এইবার এখানে জমা মানে কয়জন? একজন না দুইজন না অনেক? একজন মানে এক বচন, দুইজন মানে দ্বিবচন, আর অনেক মানে কি? বহু বচন। তাহলে আপনারা বলবেন তারা বহু না, বলবেন সকল। তারা সকল, তারা সকল। ঠিক আছে, এবার কি রয়েছে এখানে? মুজাক্কার। মুজাক্কার মানে কি? পুরুষ। ঠিক আছে, আপনারা পুং লিখতে পারেন, পুরুষ। তারা সকল পুরুষ। তারা কোত্থেকে আসলো? গায়েব থেকে। এখন গায়েবের তো দুইটা হয়, গায়েবের দুইটা কি হয়? সে অথবা তারা হয়। আমরা সে নেব নাকি তারা নিব? একজন বোঝালে সে নিতাম, যেহেতু জামা মানে অনেককে বোঝাচ্ছে, তাহলে সেক্ষেত্রে কি নিব? তারা নিয়েছি। এইবার জমা মানে কি? এক বচন নাকি বহু বচন নাকি দ্বিবচন? জমা মানে বহু বচন, অনেককে বোঝাচ্ছে, অনেকের আমরা কি বলছি? সকল। তারা সকল। মুজাক্কার মানে কি? পুরুষ, পুরুষ। আর মুয়ান্নাস মানে মহিলা, তাহলে কি? পুরুষ। এখান থেকে নেওয়া শেষ। এইবার আপনি আসবেন মূল শব্দে। অর্থ নেব এবার মূল শব্দ থেকে। এতক্ষণ কিন্তু আমরা সিগা থেকে নিচ্ছিলাম, মূল শব্দের অর্থটা আপনার জানতে হবে, এছাড়া সম্ভব না। আপনি তো ওই আরবিক যে শব্দটা আছে, ওই শব্দের বেসিক অর্থটা তো আপনাকে জানতে হবে। এতটুকু নাই পারলেন, বেসিক অর্থ তো পারতে হবে। এবার আসেন ফাকিহু শব্দের অর্থ জ্ঞান লাভ করা। ফাকিহু শব্দের অর্থ জ্ঞান লাভ করা। এইবার এটা তো ভার্ব আছে কিসে? অতীতকালে। ফেলে মাঝি মানে কি? অতীতকাল। এটা না ফেলে মাঝি? আমরা যে সূত্র করলাম, কিসের সূত্র? জবর আলিফ ও আলিফ, কিসের সূত্র? এটা ফেলে মাঝির সূত্র। তো যেহেতু ফেলে মাঝির সূত্র, ফেলে মাঝি কি বোঝায়? অতীতকাল বোঝায়। আর ফেলে মুজারে কি বোঝায়? বর্তমান ভবিষ্যৎকাল বোঝায়। যেহেতু ফেলে মাঝি, তাহলে জ্ঞান লাভ করেছিল নাকি আমরা বলবো জ্ঞান লাভ করবে? আমরা বলবো জ্ঞান লাভ করবে। এই ফাকিহু শব্দের অর্থ জ্ঞান লাভ করা। ফাকিহু শব্দের অর্থ জ্ঞান লাভ করা। এখন আমরা কি বলবো? জ্ঞান লাভ করবে ভবিষ্যৎ বলবো? জি না। জ্ঞান লাভ করছে বর্তমান বলবো? তাও না। আমরা কি বলবো? অতীত বলবো, যেহেতু এটা কি? ফেলে মাঝি। সূত্র মিলছে কিসের? ফেলে মাঝির, এজন্য অতীতকালে নিয়ে যাব। মূল অর্থটা কি? জ্ঞান লাভ করা। আমরা কি বলবো? তারা সকল পুরুষ জ্ঞান লাভ করবে। করলো না করতেছে? করলো বলবো, অতীতকাল বলবো। হয় বলবো করলো বা করেছিল, আমরা লিখছি করলো, অতীতকাল। ঠিক আছে, করলো। তারা সকল পুরুষ জ্ঞান লাভ করলো। যদি ফেলে মুজারে হতো তাহলে কি বলতাম? করবে বা করছে,
বর্তমানে করছে, ভবিষ্যতে করবে, এমনটা বলতাম। যেহেতু ফেলে মাঝি, এই জন্য অতীতকালের মধ্যে আমরা যাওয়ার চেষ্টা করেছি। এই হচ্ছে আমাদের তাহাকিকের 5টা পয়েন্ট, এবং আমাদের এখনও কিন্তু 2টা পয়েন্ট বাকি আছে, সামনে ক্লাস আসবে। তো ভাইজান অনেকে আমাকে ব্যক্তিগত নক দিচ্ছেন, তারপরে হচ্ছে কমেন্টস করছেন যে ওই সিগার অনেক সমস্যা তৈরি হচ্ছে 4 নাম্বার এপিসোডে। একটু ওয়েট করেন ভাই, অনেক কিছুই এখনও সমস্যার মধ্যে পড়বে। আমি তো এখনও সম্পূর্ণ ক্লাসগুলো শেষ করিনি, আমাকে সুযোগটা দেন। যদিও আমি পেইড বেস নিয়ে খুব ব্যস্ত, সামনে দাখিল পরীক্ষা, আলিম পরীক্ষা রয়েছে, এদের ক্লাস করা, এদের সাজেশন তৈরি করা, এদের ক্লাস নেওয়া, ঠিক আছে, এদের জন্য বিভিন্ন রকম জিনিস তৈরি করা, এবং আমার কোচিং সেন্টার আছে বড়, সেই কোচিং সেন্টারে ক্লাস নেওয়া, আমি খুব ব্যস্ত, এই জন্য ক্লাস দিতে একটু লেট হচ্ছে। তো আপনারা একটু অপেক্ষা করেন, ক্লাস দেওয়া হবে সবগুলাই। আমি পরীক্ষার আগেই, আপনাদের পরীক্ষার আগেই সকল এপিসোডগুলো শেষ করব। সম্পূর্ণ এপিসোড শেষ হলে, সম্পূর্ণ ক্লাসগুলো শেষ হলে, তখন দেখবেন যেখানে যেখানে কনফিউশন আর কনফিউশনগুলো থাকবে না, যেখানে যেখানে ল্যাকিংগুলো আছে ল্যাকিংগুলো থাকবে না, ঠিক আছে। তো আমরা কিন্তু একটা শব্দ ধরে আমরা যে 5টা জিনিস শিখছিলাম, সেই 5টা জিনিস এখন আমরা প্র্যাকটিস করতে পেরেছি। এই 2টা আমরা আগেই শিখছিলাম, এই 2টা আগে শিখছিলাম, এইটা আজকে শিখলাম, ঠিক আছে। তাহলে চলেন আমরা আরও একটা শব্দ করার ট্রাই করি। জি, আরেকটা শব্দ নিলাম। কি শব্দ এটা? তুতেইমু। তুতেইমু। আমরা প্রথমে কি করব? সিগা করব। যদিও আমাদের টপিক কিন্তু আজকে অর্থ করা, তো সবগুলো একবারে প্র্যাকটিস করে নেই, যাতে আমাদের চর্চা হয়ে যায়। তো প্রথমে কি রয়েছে? সিগা। সিগা বের করব। তো সিগা বের করতে লাগে কি দেখবেন, শব্দটা কি মাজি নাকি মুজারে, ঠিক আছে। শব্দটা কি মাজি নাকি মুজারে, বলেন তো শব্দটা মাজি না মুজারে? একটা শব্দ মুজারে হওয়ার জন্য শর্ত কি? শুরু হতে হবে আলিফ তা ইয়া নুনের যে কোনো একটা দিয়ে। যদি কোনো শব্দ আলিফ তা ইয়া নুন দিয়ে শুরু হয়, তাহলে সেটা মুজারে হওয়ার জন্য 80% কি রয়েছে? এগিয়ে রয়েছে। আর বাকি 20% কনফিউশন কে দূর করবে? যদি মুজারের সূত্র মিলে যায়। তো আমরা জানি যে যদি মুজারের আলামত হচ্ছে 4টা, আলিফ তা ইয়া নুন। যদি আলিফ তা ইয়া নুন এই 4টার কোনো একটা দিয়ে শুরু হয় শব্দ, তাহলে সেটা মুজারে হওয়ার জন্য 80% এগিয়ে আছে। শব্দ শুরু হয়েছে কি দিয়ে? তা দিয়ে, তাহলে এটা কি মুজারে হওয়ার সম্ভাবনা কয় পার্সেন্ট? 80%। বাকি 20% সন্দেহ কে দূর করবে? যদি শব্দটা সূত্রে মিলে যায়। চলেন আমরা দেখি মুজারের সূত্র কয়টা? 2টা। একটা হচ্ছে মুজারের শব্দের শুরু, আর একটা মুজারের শব্দের শেষ। যাদের সূত্রে সমস্যা আছে তারা, মুজারের সূত্রে যাদের সমস্যা এবং মাজির সূত্রে সমস্যা, তারা 1 নাম্বার এপিসোড এবং 4 নাম্বার এপিসোড দেখবেন, ঠিক আছে। তো আমরা জানি মুজারের সূত্র, আমি আবার রিপিট করছি, শব্দের শেষ এই 2টা, এই 3টা পেশ, এই 2টা, এই 3টা পেশ, এটা ইয়ানুন, মাঝখানেগুলো আলিফ নুন, ওয়াউনুন নুন, ওয়াউনুন নুন। এটা হচ্ছে শব্দের শেষ, মুজারের শব্দের শেষ। এবার মুজারের শুধু শব্দের শেষের সূত্র না, শব্দের প্রথমের সূত্র আছে, সেটা কি? এই 3টা আর এই 8টা ইয়া, এই 3টা, এই 8টা ইয়া, বাকি সব তা। এটা হচ্ছে আলিফ, এটা হচ্ছে নুন, ঠিক আছে। এবার চলেন আমরা প্র্যাকটিস করে দেখি। এই যে তা দিয়ে শুরু হয়েছে এবং শেষে কি আছে? পেশ আছে। তাহলে এটা কোথায় যায় দেখি, আগে শব্দের শেষ দেখি। শব্দের শেষে কি আছে? পেশ। শব্দের শেষে পেশ হচ্ছে এই 2টা, এই 3টা, এই 5টার শেষে শব্দের শেষে পেশ আছে। তাহলে শব্দটা কই থাকবে? যেহেতু শব্দের শেষে পেশ রয়েছে, তাহলে শব্দটা এই 5টার মধ্যেই থাকবে, কারণ এই 2টা এবং এই 3টার মধ্যেই পেশ আছে। এই 2টা এবং এই 3টার শেষেই পেশ আছে, তাহলে শব্দটা এই 5টার বাইরে যাওয়া সম্ভব না। তাহলে বুঝলাম শব্দটা এই 2টা এবং এই 3টার মধ্যেই থাকবে, কারণ এই 5টাই হচ্ছে পেশ। এবার শব্দের প্রথম দেখি, শব্দের প্রথমে তা কোনটা? এটা কিন্তু ইয়া, এটাও কিন্তু ইয়া, এটাও কিন্তু ইয়া, এটাও কিন্তু ইয়া। তাহলে যদি এই 3টার একটা 4টা ইয়া হয়, তাহলে এটা তো ইয়া। এটা যদিও শব্দের শেষে পেশ, কিন্তু প্রথমে কিন্তু ইয়া, কিন্তু আমাদের প্রথমে কি আছে? তা। এইটা কি? পেশ, পেশ, কিন্তু এগুলো কিন্তু ইয়া না, তা না। এগুলো কি তা শব্দের শুরুতে? তা না। এগুলো শব্দের শুরুতে তা না, শব্দের শেষে পেশ হলেও এগুলো শব্দের শুরুতে তা না, এজন্য এই 2টা বাদ। এইটা, এটাও কিন্তু পেশ, এইটাও পেশ, এটাও পেশ, এইটা কিন্তু পেশ শব্দের শেষে, কিন্তু শব্দের শেষে পেশ হলেও শব্দের শুরুতে এটা কি না? তা না, এটা কি? ইয়া। তার মানে এইটাও না। তাহলে এইটা আর এটা বাকি থাকলো, এইটাও শব্দের শুরুতে তা, এইটাও শব্দের শুরুতে তা, এইটাও শব্দের শেষে পেশ, এটাও শব্দের শেষে পেশ। তাহলে শব্দটা এই 2টার যে কোনো একটাই আছে, 2টাই আছে, আমরা এইটা ধরলাম, এইখানে আছে। তাহলে শব্দটা খুঁজে পেলাম, শব্দটা কই আছে? এইখানে আছে। তাহলে শব্দ যখন পাবো তখন আমরা আঙুলে মার্কিং করব কলম দিয়ে, ঠিক আছে। আমার তো আর কলম নেই, এখানে মার্কিং করলাম, এটা স্মার্ট বোর্ডের কলম। তো এখানে মার্কিং করলাম, সাপোজ আমাদের শব্দটা এখানে আছে, বের করতে পারলাম। এবার কাজ কি? বচন পড়বো। ওয়াহেদ, সবগুলো আঙুল পড়ার দরকার নাই, ওয়াহেদ তাসনিয়া জমা, কারণ সবগুলো আঙুলের পড়ার সিস্টেম সেম। তাহলে ওয়াহেদ তাসনিয়া জমা, তাহলে এটা কি? ওয়াহেদ। তাহলে আমরা কি লিখবো? ওয়াহেদ লিখবো, ওয়ালিফ হা দাল, ওয়াহেদ। এক কর পড়লাম, এবার কি পড়বো? এক আঙুল করে পড়বো, এটা কি? মুজাক্কার।
এটা কি মুয়ান্নাস, এটা কি মুজাক্কার, তাহলে এই আঙুলটা মুজাক্কার, আমরা কি লিখব মুজাক্কার, মিম জাল কাপ র, মুজাক্কার, ওয়াহেদ মুজাক্কার। এইবার দুইটা করে আঙুল, প্রথম এক কর পড়লাম, তারপরে এক আঙুল, এবার দুই আঙুল। এই দুই আঙুল কি সে তারা গায়েব শব্দটা কি এই দুই আঙুলের মধ্যে আছে? নাই। কার মধ্যে আছে? তুমি তোমরা হাজের, এই দুই আঙুলের মধ্যে আছে। এই দুইটা আঙুল সে তারা গায়েব, এই দুইটা আঙুল তুমি তোমরা হাজের, তাহলে শব্দটা তো এই আঙুলে আছে, এখানে আছে, তাহলে এই দুই আঙুলের মধ্যে আছে। আর এই দুই আঙুলের মধ্যে থাকার কারণে এটা হচ্ছে তুমি তোমরা হাজের, তাহলে আমরা কি লিখবো হাজের। বাংলা তো এখানে লিখবো না, বাংলা লাগে অর্থের ক্ষেত্রে। এই যে বলছি তুমি তোমরা হাজের, এটা লাগবে কোথায়? অর্থের ক্ষেত্রে লাগবে। অ্যারাবিকটা শুদ্ধ এখানে লাগবে, তাহলে কি তুমি তোমরা হাজের, আমরা কি লিখবো হাজের, হা দোয়াদ র, হাজের। তাহলে সিগা হচ্ছে ওয়াহেদ মুজাক্কার হাজের। আশা করছি সিগাতে কারো কোনো সমস্যা নাই। এবার বাহাস, মুজারের বাহাস কিন্তু একটু ডিস্টার্ব হবে, মুজারের বাহাসটা একটু ঝামেলা হবে। তবে মুজারের বাহাসটার যে কনফিউশনটা আছে এটা দূর করতে হলে আমাদের আমরের সূত্র পড়তে হবে। টেনশন করেন না, আমি ক্লাসগুলো স্টেপ বাই স্টেপ দিচ্ছি, সব সমস্যা ইনশাআল্লাহ সমাধান হয়ে যাবে। তবে যেহেতু তাহাকিক বিশাল একটা অধ্যায়, তাহাকিক আরবিক গ্রামারের খুব গুরুত্বপূর্ণ একটা পার্ট, 7টা জিনিস গ্রামারের, 7টা জিনিসের সমন্বয়ে তাহাকিক। আপনি সেটা মাত্র 5-6টা ক্লাসে পেরে যাবেন, কয়েকটা টেকনিক ইউজ করলে পেরে যাবেন তা কিন্তু না। তবে হ্যাঁ, আমরা যেটা করছি, আমি আমার সাধারণ শিক্ষার্থীর জন্য, আমার ভাই বোনদের জন্য, আমার দাখিল আলিমের ভাই বোনদের জন্য আমি যেটা করছি, সহজেই পরীক্ষায় আসা তাহাকিকগুলো, দাখিল এবং আলিম পরীক্ষা আসা তাহাকিকগুলো তারা সহজে কেমনে করবে, আমি সেজন্যই টেকনিকগুলো তৈরি করেছি। ঠিক আছে, এছাড়া কিচ্ছু না। তবে এই টেকনিকের মাধ্যমে কিছু কিছু ল্যাকিং থাকতে পারে। আসেন এরপরে কি বাহাস নির্ণয় করব। বাহাস নির্ণয় করার জন্য প্রথমে কি দেখব, শব্দটা অ্যাফার্মেটিভ নাকি নেগেটিভ, হ্যাঁ বোধক নাকি না বোধক। যদি হ্যাঁ বোধক হয় তাহলে কি বসবে, ইসবাত বা মুসবাত, যে কোনোটা বসাইলে হলো, আমরা ইসবাত বসাবো। আর না বোধক হলে মানফি বা নাফি, না বোধক হলে আমরা নাফি বসাবো বা মানফি বসাবো। এখন কথা হচ্ছে যে আমরা বুঝবো কেমনে ইসবাত নাকি মুসবাত। ক্লাস কয় নাম্বার দেখবেন? এপিসোড 5 দেখবেন, বাহাসের ক্লাস করা আছে। এরপরে বলে নিচ্ছি, যদি কোনো শব্দ লা, মা, লান, লাম্মা দিয়ে শুরু হয়, মা, লা, লান, লাম্মা, এগুলো থাকলে কি হয়? মানফি বা নাফি হয়। আর না থাকলে কি হয়? ইসবাত বা মুসবাত হয়। তাহলে লা, মা, লান, লান্না এগুলো তো নাই, তাহলে কি হবে? ইসবাত বা মুসবাত হবে। আমরা কি লিখবো? ইসবাত, আলিফ সা বা আলিফ, সরি, যেহেতু মা, লা, লান্না, লাম্মা এগুলো নাই, লান এগুলো নাই, তাহলে কি হবে? এগুলো থাকলে নাফি হতো বা মানফি হতো, এগুলো যেহেতু নাই তাহলে কি হবে? ইসবাত বা মুসবাত। তো আমরা ইসবাত লিখব। ইসবাত, মুসবাত না, মুসবাত লিখলেও হয়, তবে নাফি বা মানফি লেখা যাবে না। এবার আসেন, আমরা যখন ইসবাত লিখলাম, এবার আমরা কি দেখব? কোন ফেল, কোন সূত্র মিলছে। এটা সূত্র মিলছে কিসের? ফেলে মুজারি না? তাহলে আমরা এখানে কি লিখবো? ফেলে মুজারি, ফা আইন লাম, ফেলে মুজারি, ফেলে মুজারে, ইসবাত ফেলে মুজারে। এইবার এইখানে এসে এই মুকাইদ নাকি মুতলাক এইটা একটু ডিস্টার্ব, এইটা এখানে লাগবে না। মুকাইদ নাকি মুতলাক এইটা এখানে লাগবে না। মারুফ নাকি মাজহুল, এখানে একটু সমস্যা আছে, তবে এটা মারুফ। আপনারা আশা করছি এতটুকু বুঝতে পেরেছেন। লাস্টে যে মারুফ নাকি মাজহুল এইটা একটু ডিস্টার্ব হবে। ইনশাল্লাহ আমি পরবর্তী ক্লাস যখন আসবে, ওই আমরের যে সূত্রটা আসবে তখন সেটা বাকিটা আলোচনা করে দিব। তাহলে সিগা এবং বহস ক্লিয়ার। এবার আমরা কি বের করব? মাদ্দা। কি বের করব? মাদ্দা বের করব। তো মাদ্দা বের করতে জন্য কি করতে হয়? আমাদের স্বার্থপর হইতে হয়। মাদ্দা বের করার জন্য আমাদের কি হতে হবে? স্বার্থপর হতে হবে। কেমন স্বার্থপর? যা দিয়ে চিনছিলাম সেটাকে বাদ দিব। শব্দটা যে এখানে আছে, চিনছিলাম কার মাধ্যমে, সেটা বাদ দিব। কার মাধ্যমে চিনছিলাম? পেশের মাধ্যমে, পেশ বাদ। ঠিক আছে, এবার আর কার মাধ্যমে চিনছি? তার মাধ্যমে, তাহলে তা বাদ। তাহলে পেশ বাদ, তা বাদ। আপনারা কিন্তু খাতায় এরকম কাটাকাটি করবেন না, আপনারা রাফে করবেন। আমি জাস্ট এখানে বোঝানোর জন্য খাতায় কাটাকাটি করছি, আপনারা খাতায় কিন্তু এরকম কাটাকাটি দেখাবেন না। তো আসেন, আমরা যখন তা বাদ দিলাম এবং পেশ বাদ দিলাম, কেন বাদ দিলাম? আমরা স্বার্থপর হয়ে গেছি। ঠিক আছে, আমরা স্বার্থপর হয়ে গেলাম। স্বার্থপর হয়ে কি করলাম? যা দিয়ে চিনছিলাম সেটাকে বাদ দিলাম। দেওয়ার পরে কি থাকছে দেখেন, আছে তোয়া, আইন, মিম। তাহলে অক্ষর আছে কয়টা? 3টা। যেহেতু অক্ষর আছে 3টা, তাহলে সে 3টাই মাদ্দা। উপরে যে পেশ কাটা গেছে, পেশ কাটা যাওয়ার কারণে কিন্তু অক্ষর কাটা যায় নাই। মিম কি কাটা গেছে নাকি? কাটা যায় না। কি কাটা গেছে? মিমের উপরে পেশ কাটা গেছে। আর এদিকে কি কাটা গেছে? তা কাটা গেছে। কারণ কি? আমরা স্বার্থপর হয়ে তাদেরকে বাদ দিয়ে দিয়েছি। এখন কয়টা আছে? তোয়া, আইন, মিম। তাহলে তোয়া, আইন, মিম 3টা থাকলে অক্ষর 3টাই মাদ্দা। তাহলে হচ্ছে তোয়া, আইন এবং হচ্ছে মিম, আমরা মাদ্দা পেয়ে গেলাম। বলো তো জিন্স কি হবে? সহি হবে। সবাই জিন্সের ক্লাস বুঝছেন, তাহলে জিন্স হবে সহি। সোয়াদ হা
ইয়াহা, সহি। এইবার আসেন অর্থ, আজকের যে টপিক। এবার আসেন অর্থ করার ক্ষেত্রে কি দেখবেন, আগে এই পেছনে আসবেন। গায়েব থাকলে কি সেতারা হতো, হাজির আছে কি হাজের। হাজের মানে কি এই দুইটা আমরা কি বলি, এই দুইটাকে বলি সেতারা গায়েব। এটা কি বলি, তুমি তোমরা হাজের। তাহলে এখানে কি আছে, বাংলাটা তুমি বা তোমরা, তুমি তোমরা হাজের, তুমি স্ল্যাশ তোমরা। তাহলে তুমি নাকি তোমরা, যদি এক বচন হয় তাহলে তুমি, আর বহু বচন হলে দ্বিবচন হলে তোমরা। একেবারে সহজ কিন্তু। সেতারা গায়েব, সে তারা গায়েব, সে বা তারা কোনটা নেব, এক বচন হলে সে, আর বহু বচন বা দ্বিবচন হলে তারা নেব। এবার এখানে আসেন, তুমি তোমরা হাজের, তাহলে হাজের হলে কি হবে, তুমি বা তোমরা হবে। কোনটা নিব, তুমি নাকি তোমরা নিব, কোনটা নিব, এক বচন হলে তুমি নিব, আর একের অধিক হলে দ্বিবচন বা বহু বচন হলে তোমরা নিব। এখানে কয় বচন, অহেদ এক বচন, তাহলে কি নিব, তুমি। কি নেব, তুমি। এইবার অহেদ মানে কি এক, তাহলে একজন। আর আগেরটা কি লিখছিলাম, সকল, কারণ ওখানে জমা ছিল, জমা থাকার কারণে সকল লিখবো। যদি ওখানে তাসনিয়া থাকে তাহলে কি লিখবো, তোমরা দুইজন, তোমরা দুইজন। যেহেতু একজন, হাজার থেকে নিলাম তুমি, তোমরা থেকে নিলাম তুমি, আর অহেদ থেকে একজন, তুমি একজন। মুজাক্কার মানে কি পুরুষ, তাহলে এখানে কি লিখবো, পুরুষ। সরাসরি পুরুষ লিখলে হয়, আবার পুং লিখলে হয়। তুমি একজন পুরুষ। এইবার চলে যাবো অর্থে। তো তেমো মানে কি খাদ্য খাওয়ানো, তো তেমো এটা হাদিস মনে হয় 2 নম্বর হাদিসের অর্থ। ওই যে আন্না রসুল্লাহ সাআলা, একদা এক ব্যক্তি এসে রসুলকে জিজ্ঞাসা করলো, আইয়ু খয়রুল ইসলাম, ইসলামের উত্তম কাজ কি, তাই না, এটা হাদিস আছে না। তখন রসুল কি বলেছিলেন, যে তুতিউমুত্তম, তুমি অন্যকে খাদ্য দাও, এবং কি করো, পরিচিত অপরিচিতকে কি করো, লাম আরাফ তো আমার লাম তারিফ, মানে পরিচিত অপরিচিত সবাইকে কি করো, সালাম দাও। ওই হাদিস থেকে এটা নেওয়া হয়েছে। তাহলে তুতিমু মানে কি, খাদ্য খাওয়ানো, খাদ্য দান করা, খাদ্য খাওয়ানো, এটা হচ্ছে মূল শব্দ, মূল অর্থ। এখন এটা আছে কোথায়, অতীতে আছে। মাঝি হলে আমরা কি লিখতাম, খাদ্য খাওয়ায়েছিলে, খাওয়ালো। তো তুমি যেহেতু খাদ্য খাইয়েছিলে এমনটা বলবো, কিন্তু এখানে কি অবস্থা, এখানে কিন্তু ভবিষ্যৎ বোঝাচ্ছে। ফেলে মুজারের সূত্র হয়েছে, তাহলে কি হবে, বর্তমান বা ভবিষ্যৎ হবে। তাহলে আমি কি বলবো, তুমি একজন পুরুষ, তুমি একজন পুরুষ, খাদ্য খাওয়াইছিলে না খাওয়াবে বা খাওয়াচ্ছ, আমরা বলবো খাওয়াবে, কারণ এই ফেলে মুজারে দিয়ে কি বোঝায়, বর্তমান এবং ভবিষ্যৎ বোঝায়। তাহলে লিখবো তুমি একজন পুরুষ খাদ্য দান করবে, খাওয়াবো লিখলে হয় খাদ্য দান করবে। এই তুতি মানে খাদ্য দান করা, কিন্তু করবে কেন লিখলাম, ভবিষ্যৎ বোঝাচ্ছে, কারণ ফেলে মুজারে, ফেলে মুজারে, এজন্য। ঠিক আছে, ক্লিয়ার। একইভাবে ইউসাল্লিমও আছে, এটা আপনাদের হোমওয়ার্ক থাকলো। কদিমাত আছে, এটা আপনাদের হোমওয়ার্ক থাকলো। ঠিক আছে, ইয়ার হামো এটা আছে, এটা আপনাদের হোমওয়ার্ক থাকলো। এখনও 3টা আপনাদেরকে হোমওয়ার্ক দিয়ে রাখলাম, এই 3টা আপনারা নিজেরা করবেন। আর এপিসোডগুলো, সামনের এপিসোডগুলো খুব দ্রুতই আমি দেওয়ার চেষ্টা করব। আর আমরা রমজানে যারা আমার তাহাকির ক্লাস দেখেন, আমি সবাইকে অনুরোধ করব, অনুরোধই বলছি, রমজানে আমরা দাখিলের জন্য এবং আলিমের জন্য কি যে একটা প্ল্যান তৈরি করেছি, মাস্টার প্ল্যান। আল্লাহ আমাদেরকে সাহায্য করলে, এই প্ল্যান বাস্তবায়ন করতে পারলে ইনশাল্লাহ আমাদের এ প্লাস হবে। আমি এত সুন্দর করে প্ল্যান তৈরি করছি, রমজান আমাদের পরিবর্তনের একটা মাস হবে ইনশাল্লাহ। আমরা শুধু ইবাদত করব আর পড়াশোনা করব। সামনে আমাদের দাখিল পরীক্ষা, আলিম পরীক্ষা। যারা আমার এই তাহাকির ক্লাস দেখো, সবাইকে বলবো আমাদের কোর্স ফি মাত্র অল্প, একেবারে অল্প কোর্স ফি। সেখানে আপনি সকল সাবজেক্ট পাচ্ছেন, সকল সাবজেক্ট, বাংলা ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট, ইংরেজি ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট, ম্যাথমেটিক্স সাধারণ গণিত যেটাকে বলে, এরপরে রয়েছে আপনার অ্যারাবিক সেকশনের সকল সাবজেক্ট, জেনারেল সেকশনের সকল সাবজেক্ট, সপ্তাহে 6 দিন ক্লাস। আর রমজানে তো ডেইলি 2টা করে ক্লাস হবে। আর ক্লাসগুলো কেমন হয় আপনারা ভালোই জানেন। এইভাবে পেইড ব্যাচে আমি আপনাদেরকে ক্লাস নিয়ে দিব এবং সাজেশন দিব। আপনারা ভর্তি হওয়ার পরপরই আমাদের কাছ থেকে সাজেশন পাবেন। সাজেশনের নাম দিয়েছি অ্যান্টিবায়োটিক। যেমন অ্যান্টিবায়োটিক খাইলে কাজ করেই, রোগ সারেই, অসুখ ভালো হয়, জ্বর ভালো হয়, ঠিক অনুরূপভাবে এই যে অ্যান্টিবায়োটিক সাজেশন, এই অ্যান্টিবায়োটিক সাজেশনের পড়াগুলো পড়লে ইনশাল্লাহ কমন আসবেই, লিখতে পারবেনই। আমাদের ক্লাস সবই বোর্ড পরীক্ষার আগ পর্যন্ত সেভ থাকবে। আপনার যখন যে টপিকটা বুঝতে অসুবিধা হবে সেটা আবার ক্লাস রিপিট করে দেখতে পারবেন। এই এত এত সুযোগ সুবিধা অল্প টাকার বিনিময়ে, সাধারণ সম্মানের বিনিময়ে। আসেন আপনারা ভর্তি হয়ে যান। রমজান থেকে আমরা বিশাল এক স্বপ্ন নিয়ে, আমাদের আকাঙ্ক্ষা এ প্লাসকে বাস্তবায়ন করার জন্য, এ প্লাস পাওয়ার জন্য, বাপ মায়ের স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য, আমাদের ভিত্তিকে শক্ত করার জন্য আমরা প্রচেষ্টা চালাবো। সবাইকে আমার কোর্সে ভর্তি হওয়ার জন্য আমন্ত্রণ জানাচ্ছি, অনুরোধ জানাচ্ছি, পরামর্শ দিচ্ছি। যারা কোর্সে ভর্তি হতে চাও, এখানে নাম্বার দেওয়া রয়েছে 01979707500। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে
বাকি কোনো তথ্য জানতে চাইলে জানতে পারো এবং ভর্তি হয়ে যেতে পারো। ঠিক আছে, ক্লাস এখানে শেষ করছি। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে এবং সবার জন্য দোয়া করছি, সবাই তার আকাঙ্ক্ষা অনুযায়ী এইচএসসি আলিম, এসএসসি দাখিল উভয় সাবজেক্টে বা উভয় ক্লাসে উভয় পরীক্ষায় তারা তাদের আকাঙ্ক্ষা অনুযায়ী রেজাল্ট গেইন করার আল্লাহ তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।